তুমি মিসাইল তৈরি করেছো? জি স্যার। যদিও এখনো কাজটা পুরোপুরিভাবে শেষ হয়নি, তবে যেভাবে আমি এগোচ্ছি আশা করা যায় আগামী 6 মাসের মধ্যে আমি আশার আলো দেখতে পাবো। তবে স্যার এখন যে পর্যায়ে আছি আমার গভর্নমেন্টের অ্যাপ্রুভাল আর কিছু সাহায্যের প্রয়োজন। সেটা না হলে সম্ভবত এর চেয়ে বেশি আগানো সম্ভব হবে না। দাঁড়াও, 1 মিনিট। আমি তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। কেন স্যার বিশ্বাস করতে পারছেন না কেন? আমি তো খুব সহজভাবে আপনাকে সবকিছু বুঝিয়ে বললাম। না না, সেটা ঠিক আছে, কিন্তু যেখানে বুয়েটের বাঘা বাঘা প্রফেসররা নিজেরাই ব্যর্থ হয়েছে সেই প্রজেক্ট তাও কিনা তুমি আবার একাই দাঁড় করিয়ে ফেলেছো। স্যার ইচ্ছে শক্তি থাকলে তো সবকিছুই সম্ভব। ইচ্ছে শক্তি থাকলে খোদার দেখা মেলে, সেখানে এটা আর কি কঠিন কাজ? না সেটা ঠিক আছে, তারপরেও ব্যাপারটা যথেষ্ট গোলমেলে। স্যার আমিও যখন এই প্রজেক্টটা শুরু করেছিলাম আমার কাছেও মনে হয়েছিল প্রজেক্টটা যথেষ্ট গোলমেলে, কিন্তু বুয়েটের বাঘা বাঘা প্রফেসররা যেটা তাদের সারা জীবনে করতে পারেননি সেটা যাতে আমরা করতে পারি তারা আমাদেরকে সেভাবেই গড়ে তুলেছেন। তারা প্রতিনিয়তই চেষ্টা করছেন যাতে আমরা তাদের চেয়ে আরেকটু বেটার কিছু দেশের জন্য করতে পারি, আর তাদের কাছ থেকে যথেষ্ট রিসোর্স আর শিক্ষা পেয়েই কিন্তু আমি প্রজেক্টটা রান করার সাহস পেয়েছি স্যার। তুমি বুয়েটের যথেষ্ট মেধাবী একজন ছাত্র, সেটা আমি জানি, আর তুমি যদি সেটা না হতে তাহলে আমার দরজা তোমার জন্য এভাবে খোলা থাকতো না। এটা আমার পরম সৌভাগ্য যে চাইতেই আমি আপনার সাথে দেখা করার একটা সুযোগ পেয়েছি। স্যার গত রাতেও আমি যখন আপনার সাথে দেখা করার ডিসিশনটা নিয়েছি আমার মনে হয়েছিল আপনার সাথে দেখা করতে আমার প্রায় মাসখানেক সময় লেগে যাবে, কিন্তু স্যার এত দ্রুত আপনি আমাকে আপনার সাথে দেখা করার একটা সুযোগ দিয়েছেন, এজন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। সেটা ঠিক আছে, কিন্তু আসার কারণটা কি আমাকে বলো তো? তুমি এখন কি করতে চাচ্ছ? তোমার প্ল্যানটা কি? স্যার খুব সহজ করে যদি বলি, আমি একটি পুরনো আর্টিলারি প্রপেল্যান্ট দিয়ে ছোট মাত্রার সলিড ইঞ্জিন তৈরি করেছি। এই সলিড প্রপেল্যান্ট ইঞ্জিনটি IMU প্লাস GPS থেকে ডেটা নিয়ে ফ্লাইট কন্ট্রোল করবে। বেশ স্মার্ট মুভ। স্যার এটা আমি শুরু করেছিলাম আমেরিকার লেসলি স্কিনারের 1940 একটা গবেষণা থেকে ডেটা নিয়ে। ওদের করা এত পুরনো একটা গবেষণা যে আমাকে এতটা হেল্প করবে সেটা আমি প্রথমে বুঝতে পারিনি স্যার। মিসাইল তো এর আগে অনেকেই বানানোর চেষ্টা করেছে, এটার অ্যাকুরেসি কেমন? স্যার এখনও অবধি যদিও আমরা খুব বেশি অ্যাকুরেসি পাইনি, তবে ছোট ছোট টেস্টে প্রায় প্রত্যেকবারই আমরা 5 মিটার প্লাস মাইনাস পর্যন্ত অ্যাকুরেসি দিতে পারছি। 5 মিটার পারছে? স্যার এখন আমি যে পর্যায়ে এসে দাঁড়িয়েছি, প্রজেক্টটাকে যদি আমি আরেকটু বড় করতে চাই, আরেকটু বড় করে আমি যদি মিসাইল বানাতে চাই স্যার, তাহলে সেটার ফিল্ড টেস্ট করার জন্য আমার গভর্নমেন্টের অ্যাপ্রুভাল লাগবে। আর তাছাড়া ল্যাব রিসোর্সের কিছু ব্যাপার আছে স্যার, যেটা আমার একার পক্ষে এই মুহূর্তে ফান্ডিং করা পসিবল না। এই কথাগুলো অন্য কেউ বললে আমি হয়তো হাসির ছলে উড়িয়ে দিতাম, কিন্তু তোমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমি যতটুকু জানি তুমি মিথ্যে বলার ছেলে না। আর গভর্নমেন্টের সহযোগিতা তুমি যখন চাইছো তখন নিশ্চয়ই বড় কিছু করার প্ল্যান আছে তোমার। জি স্যার, এক্স্যাক্টলি। আমিও এই প্রজেক্ট নিয়ে এর আগে কখনো কারোর সাথে কথা বলিনি। আমি চাইলে যে কোনো MP মন্ত্রীর কাছে এই বিষয়টা নিয়ে যেতে পারতাম, কিন্তু আমি জানি সেখানে গেলে কোনো লাভ হবে না, কারণ তারা এই বিষয়টার কদর বুঝবে না। স্যার আপনি যেহেতু একজন সামরিক লোক ছিলেন, এটার কদর আর কেউ না বুঝলেও আপনি বুঝতে পারবেন বলেই আমি আপনার কাছে এসেছি। জাস্ট একটা বার আপনি যদি উপর মহলে আমার এই প্রজেক্টটাকে সাজেস্ট করে দেন, আমার মনে হয় এই প্রজেক্টটা আশার আলো দেখতে পাবে। প্রথমত তুমি সবচেয়ে ভালো কাজটি করেছো এই প্রজেক্টের বিষয়ে কারোর সঙ্গে কথা না বলে। তুমি আমার খুব স্নেহের, আমি তোমাকে খুব পছন্দ করি, কিন্তু আমার এখানে কিছু করার নেই। যদি করার থাকতো আমি অবশ্যই করতাম। স্যার আপনি এই কথা বলছেন? আপনার এই বিষয়ে কিছুই করার নেই? আমি একজন সাবেক ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা, বর্তমান তো নই। স্যার আপনি যে এখন চাকরিরত অবস্থায় নেই সেটা আমি জানি, কিন্তু এখন যারা চাকরিরত অবস্থায় আছেন তারা তো আপনাকে প্রচণ্ড সম্মান করেন। তাদের কেউ কেউ আপনারই স্টুডেন্ট, কেউ কেউ তো আপনাকে আইডল মনে করে। আপনার একটা কথার তো অনেক মূল্য স্যার। স্যার আপনি যদি জাস্ট একটা বার তাদের কাছে বিষয়টা রেফার করে দেন, আমার মনে হয় এই প্রজেক্টটা নিয়ে আমাকে আর কখনো পেছনের দিকে তাকাতে হবে না। চাকরি ছেড়ে দিলেও এখনো অবধি আপনার যথেষ্ট সম্মান এই ফিল্ডে রয়েছে, সেটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। আমি তো কখনো অস্বীকার করিনি, তারা আমাকে যথেষ্ট ভালোবাসে, কিন্তু ক্ষমতা তো আমার হাতে নেই। স্যার আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছিলাম, কিন্তু যেহেতু এখানে আপনার কিছু করার নেই আপনি বলছেন, তাই আমি আর আপনার মূল্যবান সময় নষ্ট করব না।
আমি আসি স্যার, আপনি ভালো থাকবেন। তবে স্যার, আমি আপনার পরিবর্তে এখন যিনি কর্মরত আছেন ওনার সাথে এই বিষয়ে যোগাযোগের চেষ্টা করব। সেখানে যদি আপনার কোনো হেল্প লাগে আমি আপনার সাহায্য প্রার্থনা করছি। ঠিক আছে, ভালো থাকবেন। শোনো, জি স্যার। রিসার্চের ডকুমেন্টগুলো পুড়িয়ে ফেলো। স্যার, আপনি এইমাত্র কি বললেন? আমি এখন আমার নিজের কারকে বিশ্বাস করতে পারছি না। আপনি কি আমার এতদিনের রিসার্চ পেপারগুলোকে পুড়িয়ে ফেলতে বললেন? হ্যাঁ, পুড়িয়ে ফেলো আর এই প্রজেক্ট একদম বন্ধ করে দাও। আমার পর দ্বিতীয় কোনো ব্যক্তি যেন জানতে না পারে তুমি এই প্রজেক্ট নিয়ে কাজ করেছো। স্যার, আমি না কিছু বুঝতে পারছি না। আপনি এমনভাবে কথাগুলো বলছেন মনে হচ্ছে আমি কোনো অপরাধী গোষ্ঠীকে সাহায্য করার জন্য এটা করছি। আমি আমার নিজের দেশের জন্য করছি স্যার। আপনি আপনি এসব কী বলছেন স্যার? আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। স্যার, আপনি আমাকে এমন একটি প্রযুক্তি নষ্ট করে দিতে বলছেন যে প্রযুক্তি কিনা আজ অব্দি আমাদের দেশে উদ্ভাবনই হয়নি। আমি জানি না স্যার, আমাদের দেশে এখন অব্দি এই প্রযুক্তি কেন উদ্ভাবন হয়নি। কেউ কি কখনো চেষ্টাই করেনি নাকি চেষ্টা করে ব্যর্থ হয়েছে সেটাও আমি জানি না স্যার। তবে অন্তত আমি চাই আমার মৃত্যুর আগে আমাদের দেশে এমন কোনো প্রযুক্তি রেখে যেতে। স্যার, আমি জানি না আমি কতটুকু পারবো, আমি জানি না, কিন্তু অন্তত শুরুটা তো করতে হবে। স্যার, আমরা এখনো অব্দি আমাদের সামরিক অস্ত্রগুলোকে বাইরে থেকে কিনে নিয়ে আসছি। কেন স্যার? আমরা কি পারি না নিজেদের সামরিক অস্ত্রগুলো নিজেরা বানাতে? তুমি শান্ত হও, আমি তোমাকে ভয় দেখাচ্ছি না, শুধু বোঝানোর চেষ্টা করছি। স্যার, আপনি আমাকে কি বোঝানোর চেষ্টা করছেন আমি জানি না। তবে আমি ভেবেছিলাম আপনার কাছে আসলে আমি হয়তো হেল্প পাবো। কিন্তু স্যার, আপনি আমাকে প্রজেক্টটা কেন বন্ধ করতে বলছেন? অন্তত এতটুকু তো জানার অধিকার আমি রাখি। তুমি যদি এই প্রজেক্ট নিয়ে কাজ করো তাহলে তোমার জীবনের উপর হুমকি আসতে পারে। হুমকি আসতে পারে? ভয়াবহ এক হুমকি, যেখান থেকে বাঁচতে পারাটা অসম্ভব। কিন্তু স্যার, আমি তো দেশের মাটিতে দেশের জন্য কাজ করছি, আমার প্রাণের উপর কিভাবে হুমকি আসতে পারে? যদি খুব সহজ করে বলি, আমাদের দেশের আশেপাশে এমন অনেক দেশ আছে যারা চায় না আমরা প্রযুক্তিগতভাবে এগিয়ে যাই। সেটা আমি জানি স্যার, জানি। কিন্তু সেটা তো আশেপাশের দেশেরা চায় না। আমার দেশ তো চায় যেন আমরা প্রযুক্তিগতভাবে এগিয়ে যাই। আমার দেশও চায় না আমরা প্রযুক্তিগতভাবে এগিয়ে যাই। স্যার, আমার দেশ চায় না, নাকি আমার দেশের কিছু কিছু মানুষ, কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা, কিছু নীতি নির্ধারক তারা চান না? তুমি স্মার্ট একটা ছেলে, আমি এ বিষয়ে তোমাকে বেশি কিছু বলতে চাই না। কেউ যদি জানে তুমি আমার বাসায় এ বিষয়ে আলোচনা করতে এসেছিলে তাহলে আমার জীবনের উপরও হুমকি আসতে পারে। স্যার, আপনি যখন আমাকে প্রজেক্টের সমস্ত ডকুমেন্টস পুড়িয়ে ফেলতে বললেন তখন আমি ভেবেছিলাম আপনি হয়তো চান না যে আমার প্রজেক্টটা বড় হোক। কিন্তু এখন আমি বুঝতে পারছি আপনিও আমার মতো একজন অসহায়, যার হাত পা আমারই মতো বাঁধা। এত বড় একজন সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা হওয়ার পরও যেখানে আপনি অসহায়, সেখানে আমি তো একজন সাধারণ আমজনতা। আমি এই দেশের সাধারণ একজন মানুষ, আমার পক্ষে আর কত কিছুই করা সম্ভব। তবে স্যার, একটা কথা আমি আপনাকে বলতে চাই, যদি আপনি কিছু না মনে করেন। স্যার, আমাদের আশেপাশের দেশগুলো আমাদের দিকে এত সহজে আঙুল তোলার সাহস কেন পায় জানেন? কারণ আমাদের সামরিক শক্তি নেই বললেই চলে। আর কতকাল আমরা মানুষের ফেলে দেওয়া অকেজো সমরাস্ত্রগুলোকে কিনে এনে আমাদের দেশে ব্যবহার করব? স্যার, আমাদের এই দেশটা এমন দুর্বল কাঠামোর উপর দাঁড়িয়ে আছে, যদি কখনো কোনো দেশ মাত্র 5 মিনিটের জন্য আমাদের দেশের উপর আক্রমণ করে, সেটাকেও ডিফেন্ড করার মতো ক্ষমতা আমরা রাখি না। সেই 5 মিনিটের আক্রমণে আমরা এমনভাবে গুড়িয়ে পড়ব, সম্ভবত আর কখনো আমরা জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। আমি মানলাম জীবনের উপর হুমকি আসতে পারে, আসতেই পারে, কারণ পার্শ্ববর্তী দেশগুলো চায় না আমরা এগিয়ে যাই। তাই বলে কখনো কি কারো এই বিষয় নিয়ে এগিয়ে যাওয়া উচিত ছিল না স্যার? একটা মানুষও কি সাহস করে পারতো না নিজের দেশের জন্য এগিয়ে যেতে? যদি কেউ এই সাহসটা করতো আমার জন্য, আগামী প্রজন্মের জন্য, এই রাস্তাটা অনেকটাই সহজ হতে পারতো। কারো না কারো এগিয়ে যাওয়া উচিত ছিল। এটা যেদিন দেশের নীতি নির্ধারকরা বুঝতে পারবে সেদিন দেখবে সবকিছুর সমাধান একাই হয়ে যাবে। সরি স্যার, আমি আপনার সাথে এমন টোনে কথা বলতে চাইনি। আমি আপনার ব্যাপারটা বুঝতে পারছি। আমি আর আপনার মূল্যবান সময় নষ্ট করতে চাচ্ছি না। আমি আসি স্যার, আপনি ভালো থাকবেন। শোনো, কোথায় যাচ্ছ? স্যার, আপনি ভয় পাবেন না,
আমার এত দিনের এত কষ্টের প্রজেক্ট মাটিতে মিশে গেল, এজন্য আমি সুইসাইড অ্যাটেম্প্ট করব না। এত দুর্বল হৃদয়ের মানুষ আমি না, আমি বাঙালি। আর বাকিরা যেভাবে বাঙালিদের ডিফাইন করে, আমি সেরকম বাঙালি না, আমি একজন আদর্শ বাঙালি। তুমি মাথা থেকে এই প্রেশারটা কমাও, একদম সোজা বাসায় যাবে। না স্যার, বাসায় তো এখন যাব না। তাহলে কোথায় যাবে? তুমি কি করতে চাচ্ছ? স্যার এখন সোজা ল্যাবে যাব। এই প্রজেক্ট নিয়ে আরো কাজ করবে? না স্যার, মিসাইল বানাবো না, তবে একটা চমৎকার অটোরিকশার ডিজাইন করব। অটো রিক্সা ডিজাইন করবে? জি স্যার, অটোরিকশার ডিজাইনই তো এখন করতে হবে। বুয়েট থেকে বের হয়েছি, এর চেয়ে ভালো কোনো কাজ দেশের জন্য করার আছে বলে তো আমার মনে হয় না। ইদানিং দেখলাম অটোরিকশার ডিজাইন করলে তাদেরকে অনেকে সংবর্ধনা দেয়, তাদের নিয়ে অনেক আলোচনা হয়, নিউজ হয়, পুরস্কৃতও করা হয়। দেশ যা চাইবে, জাতি যা চাইবে, সেভাবেই তো আমাদেরকে মুভ করতে হবে। বাকিদের সাথে তাল না মিলিয়ে চলতে পারলে ওই যে স্যার, জানের উপরে হুমকি আসবে, সেটা তো আর হতে দেওয়া যায় না। হাজার হোক, আমরা দুধে ভাতে বাঙালি, আমরা আরামপ্রিয় বাঙালি। তাই যেটা বাকিরা চাচ্ছে, যেটা জাতি চাচ্ছে, দেশ চাচ্ছে, আপনারা চাচ্ছেন, সেটাই করব। আপনার অনেক মূল্যবান সময় নষ্ট করলাম স্যার। যদি কথার মাঝে কোনো ভুল ত্রুটি থাকে, নিজ গুণে ক্ষমা করবেন। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।